বলো না, আজ আমাকে চা খেতে বলো না তো। ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। মানিক সবিস্ময়ে শুধলে, এ কি কথা শুনি আজ মন্থরার মুখে? না, আজ আমি কিছুতেই চা খাবো না, একেবারে ধনুর্ভঙ্গপণ। বেশ, চা না খান খাবার খাবেন তো? কি খাবার? টিকিয়া খাবার। ও তাই নাকি? তারপর আছে ভেন্ডালু। হংস মাংস? হ্যাঁ, বনবাসী হংস। খাবেন তো? সুন্দরবাবু ত্যাগ করলেন একটি সুদীর্ঘ নিঃশ্বাস। তারপর মাথা নেড়ে করুণ স্বরে বললেন, আজ আর আমাকে হংস মাংস ধ্বংস করতে বলো না। হালে আর জল পাচ্ছি না। হংস মাংসেও অরুচি? সুন্দরবাবু এইবারে বোধহয় পরমহংস হয়ে বৈরাগ্যব্রত গ্রহণ করবেন, তাই না? মোটেই নয়, মোটেই তা নয়। তবে গৃহস্থের ছেলে হয়েও এই খাবো না সেই খাবো না বলছেন কেন? আজ আমার উদর দেশের বড়ই দুরবস্থা। অমন হৃষ্টপুষ্ট উদর, তবুও? আমার উদরাময় হয়েছে। তাই বলুন। তবে ওষুধ খান, আমি হোমিওপ্যাথি জানি। এক ডোজ মার্কসল ওষুধ দেবো নাকি? রাখো তোমার হোমিওপ্যাথির কথা। আমি খাবার কি ওষুধ কিছুই খেতে আসিনি, আমি এসেছি জরুরি কাজে। অসুস্থ দেহ, তবু কাজ থেকে ছুটি নেননি? কি টনটনে কর্তব্য জ্ঞান, হ্যাঁ, বলতে হবে। হ্যাঁ, তাই। স্বর্গবাসী ঢেকি ধান ভাঙে, পুলিশের আবার ছুটি কি হে? নতুন মামলা বুঝি? তাছাড়া আর কি? কিসের মামলা? বলা শক্ত। খুনের মামলা কি মানুষ চুরির মামলা ঠিক ধরতে পারছি না, বুঝলে। একটু একটু করে জাগ্রত হচ্ছিল জয়ন্তীর আগ্রহ। সে সামনের চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, সুন্দরবাবু ওই চেয়ারে বসুন, ব্যাপারটা খুলে বলুন। আসন গ্রহণ করে সুন্দরবাবু বললেন, এটাকে আজব মামলা বলাও চলে। রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্রপাত্রী হচ্ছেন 3 জন, একজন নারী আর 2 জন পুরুষ। ওদের মধ্যে একজন পুরুষ হচ্ছেন আসামি, কিন্তু 3 জনেই অদৃশ্য হয়েছে। অদৃশ্য হবার কারণ? শোনো, বছর 1.5 আগে সুন্দরমোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় এসে অভিযোগ করেন তার পিতামহী সুশীলা সুন্দর দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সংক্ষেপে এই, সুশীলা দেবী বিধবা, তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র অধিকারিণী। তার বয়স 75 বছর। স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন ছিলেন। সুশীলা দেবী হঠাৎ একদিন একখানা ট্যাক্সি ডাকিয়ে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ির বাইরে চলে যান, তারপর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর প্রকাশ পায় অদৃশ্য হবার 2 দিন আগে সুশীলা দেবী ব্যাংক থেকে নগদ 15 লক্ষ টাকা তুলে আনিয়েছিলেন। সে টাকা উধাও হয়েছে। ডাক্তার মনোহর মিত্র নামের এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি। পদার্থশাস্ত্রে তার নাকি অসাধারণ পাণ্ডিত্য। তিনি ইনি। মনোহর বাবুকে তুমি কখনো চোখে দেখেছ? না। আমিও দেখিনি, তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়েছি। কিরকম? মনোহর বাবু দীর্ঘ 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়া। তার মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধবধবে চুল, মুখেও লম্বা পাকা দাড়ি। তার বয়সও 60-এর কম নয়, কিন্তু শরীর এখনো যুবকের মতো সবল। রোজ সকালে সূর্য উঠবার আগে পদব্রজে অন্তত 4 মাইল ভ্রমণ করে আসেন। তার চোখ সর্বদাই ঢাকা থাকে কালো চশমায়, টিকোলো নাক, শ্যামবর্ণ, সাদা পাঞ্জাবি থান কাপড় আর সাদা ক্যাম্বিসের জুতো ছাড়া অন্য কিছু পরেন না। বর্মা চুরুটের অত্যন্ত ভক্ত। তার মুখ সর্বক্ষণই গম্ভীর। ডান কপালের উপরে একটা 1 ইঞ্চি লম্বা পুরনো কাটা দাগ আছে। হাতে থাকে একগাছা রূপো বাঁধানো মোটা মোলাক্কা বেতের লাঠি। আরে মশাই, এ বর্ণনার কাছে যে অলকচিত্র হার মানে। এরপর বিপুল জনতার ভিতর থেকেও মনোহর বাবুকে আবিষ্কার করতে পারবো।
আমি কিন্তু 1.5 বৎসর চেষ্টা করেও তার টিকেও আবিষ্কার করতে পারলুম না। কেন? তিনিও অদৃশ্য হয়েছেন। তার বাড়ি কোথায়? বালিগঞ্জে নিজের বাড়ি, সেখানে গিয়েছিলুম, কিন্তু বাড়ি একেবারে খালি। মনোহরবাবুর পরিবারবর্গ? মাথায় নেই তা মাথা ব্যথা, তিনি বিবাহই করেননি। অন্য কোনো আত্মীয় স্বজন? কারুর পাত্তা পায়নি। পাড়ার লোকের মুখে শুনলাম মনোহরবাবু জন 4 পুরাতন আর বিশ্বস্ত ভৃত্য নিয়ে ওই বাড়িতে বাস করতেন বটে, কিন্তু হঠাৎ একদিন সকলকে সঙ্গে নিয়ে কোথায় চলে গিয়েছেন। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে বললে, আচ্ছা, আপনি বললেন সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহরবাবুর সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। তার কি নিজের মোটর নেই? আছে বই কি, 1খানা নয় 3খানা। তাহলে মেনে নিতে হয় সুশীলা দেবীর নিজেরও ইচ্ছা ছিল তিনি কোথায় যাচ্ছেন কেউ যাতে জানতে না পারে। হয় তোমার অনুমান সত্য, নয় তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন মনোহর বাবুর পরামর্শেই। আপনি ট্যাক্সিখানার সন্ধান নিয়েছিলেন? নিয়েছি বই কি, ট্যাক্সি চালককে খুঁজে বের করেছি। সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছে, আর কিছুই সে জানে না। তাহলে মনোহরবাবুর সঙ্গে সুশীলা দেবী বোধ হয় কলকাতার বাইরে চলে গিয়েছেন, কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে এই প্রশ্ন বারবার করেছি, কোথায় কোথায় কোথায়, কিন্তু প্রতিধ্বনি বারবার উত্তর দিয়েছে কোথায় কোথায় কোথায়। খালি ওই প্রশ্ন নয় সুন্দরবাবু, আরও সব প্রশ্ন আছে। 75 বৎসর বয়সে 15 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী রুগ্ন দেহে এমন লুকিয়ে মনোহরবাবুর সঙ্গে চলে গেলেন কেন? তিনি বেঁচে আছেন কি নেই? মনোহরবাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে কি সাধু ব্যক্তি নন? আমার কথা এখনো ফুরোয়নি, সবটা শুনলে প্রশ্ন সাগরে তোমাকে তলিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার আগ্রহ যে জ্বলন্ত হয়ে উঠল। বলুন সুন্দরবাবু, বলুন। যে মাসে সুশীলা দেবী অন্তর্হিত হন, সেই মাসেই আরো একটা মানুষ নিরুদ্দেশ হওয়ার মামলা আমার হাতে আসে। দুটো মামলাই কতকটা একরকম। গোবিন্দলাল রায় নামে একজন বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও সংসার তার বৃহৎ। 5 পুত্র 3 কন্যা, পৌত্র পৌত্রীও আছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে নগদ 12 লক্ষ টাকা তুলে নিয়ে তিনিও গিয়েছেন অজ্ঞাতবাসে। তবে গোবিন্দবাবু যাবার সময় একখানা চিঠি রেখে গিয়েছিলেন, তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তোমরা আমার জন্য চিন্তা করো না। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর নেই। 3 মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছের থেকে একখানা পত্র পর্যন্ত না পেয়ে তার পুত্ররা আমার আশ্রয় নিয়েছেন। কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও আমি গোবিন্দবাবুর নাগাল ধরতে পারিনি। আপনি কি মনে করেন আগেকার মামলার সঙ্গে এই মামলাটারও কোনো সম্পর্ক আছে? অল্প বিস্তর মিল কি নেই জয়ন্ত? একজন অতি বৃদ্ধা নারী আর একজন অতি বৃদ্ধ পুরুষ, দুজনেই গোপনে অজ্ঞাতবাসে গমন করেছেন, আর দুজনেই যাবার ঠিক আগেই ব্যাংক থেকে বহু লক্ষ টাকা তুলে নিয়ে গিয়েছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের কোনো প্রমাণই দেননি। কিন্তু গোবিন্দবাবুর সঙ্গে কি মনোহরবাবুর পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেননি। তাহলে আপনি কি বলতে চান? মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পত্র দিয়ে বলেছিলেন সে নাকি একখানা বইয়ের ভিতর থেকে এই চিঠিখানা পেয়েছে। জয়ন্ত, এই নাও, চিঠিখানা পড়ে দেখো। জয়ন্ত খামের ভিতর থেকে পত্র বার করে নিয়ে পাঠ করলে। প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলুম। বেশ, আগস্ট মাসের 4 তারিখে 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা।
যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানে বাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারোর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবদীয়, শ্রী মনোহর মিত্র। বললে চিঠির কাগজে কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে ডাকঘরের নাম রয়েছে, সুলতানপুর। সুলতানপুর হচ্ছে একটি ছোটখাটো শহর, সেখানে আমি গিয়েছিলাম, কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত কেউ সেখানে শোনেনি। সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন চিঠি বিলি হয় সে খোঁজ নিয়েছিলেন তো? তা আবার নেইনি। শুধু খোঁজ নেওয়া কি হে, সব জায়গাতেই নিজে গিয়ে ঢু মারতেও ছাড়িনি, কিন্তু লাভ হয়েছে প্রকাণ্ড অষ্টডিম্ব। জয়ন্ত ভাবতে লাগলো নীরবে। আমার কি সন্দেহ হচ্ছে জানো, মনোহর নাম ভারিয়ে কিছুদিন ও অঞ্চলের কোথাও বাস করেছিল, তারপর সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হাতে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলো হাতিয়ে আবার সরে পড়েছে কোনো অজানা দেশে। চিঠি পড়ে জানা গেল মনোহর বাবুর কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। খুব সম্ভব সেই প্রস্তাবটাই কার্যে পরিণত করবার জন্য তিনি চেয়েছিলেন 12 লক্ষ টাকা। কে বলতে পারে সুশীলা দেবীর কাছেও মনোহর ঠিক এই রকম প্রস্তাব করেনি। কিন্তু কি এই প্রস্তাব, যার জন্য লোকে এমন লক্ষ টাকা খরচ করতে রাজি হয়? এ বলে কি টাকা খরচ করতে রাজি হয়? ধাপ পায়ে ভুলে সংসার, পুত্র, কন্যা, আত্মীয় ছেড়ে অজ্ঞাতবাসে যেতেও কুণ্ঠিত হয় না। সুন্দরবাবু, প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। জয়ন্ত, মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনোই লাভ নেই। লাভ আছে বই কি। প্রস্তাবটা কি জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাতড়ে মরতে হয় না। কিন্তু যখন তার জানবার উপায় নেই তখন আমাদের অন্ধকারেই ঢিল ছুটতে হবে বই কি। অন্ধকারে বহু ঢিল তো ছুঁড়েছেন, একটা ঢিলও লক্ষ্যে গিয়ে লাগলো কি? তুমি আমাকে আর কি করতে বলো? আপনি তো সভাগ্রে মনোহর বাবুকে আবিষ্কার করতে চান। নিশ্চয়ই। তাহলে আমাদের সঙ্গে আর একবার সুলতানপুর চলুন। সেটা হবে ডাহা পণ্ডশ্রম, কারণ সে অঞ্চলের কোনো পাথরই আমি উল্টাতে বাকি রাখিনি। না, একখানা পাথর উল্টাতে আপনি ভুলে গিয়েছিলেন। কোনখানা শুনি? যথাসময়ে প্রকাশ পাবে। বেশ, তাই সই। মানিক, সব শুনলে? এখানে তোমাকে একটা কাজ করতে হবে। ফরমাইশ করো। তোমার ছবি আঁকার হাত খুব পাকা। তুমি ছাড়া আর কেউ ও কথা বলে না। এখন আমায় কি করতে হবে তাই বলো। মনোহর বাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলি আগে তুমি সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে আরেকবার শুনে নাও, তারপর এমন একটি মনুষ্য মূর্তি আঁকো যার মধ্যে থাকবে ওই বিশেষত্বগুলি। ওরকম ছবি এঁকে কি লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আসামিকে শনাক্ত করা যাবে। ওফ, এই জয়ন্ত কি যে বকে তার কোনো ঠিক নেই। মনোহরকে আমিও দেখিনি, মানিকও দেখেনি। আমি খেয়েছি পরের মুখে ঝাল। সাত সকালে আমল খাস্তা, মানিক শিব গড়তে বসে বানর গড়ে বসবে। ছবি দেখে মনোহরকে চেনাই যাবে না। ফলেন পরিচিয়তে সুন্দরবাবু, ফলেন পরিচিয়তে, অর্থাৎ ফলের দ্বারা চেনা যায় বৃক্ষকে। আসল তাৎপর্য হচ্ছে আকৃতির দ্বারা মানুষকে না চিনলেও তার ব্যবহারের দ্বারা তাকে চেনা যায় অনায়াসেই। বহু অভিজ্ঞতার ফলেই এমন এক একটি প্রবাদ বাক্য রচিত হয়েছে, বুঝলেন মশাই? তুমি কেবল নিজের মন গড়া কথাই বলছো, একটা প্রমাণও তো দিতে পারলে না। একটা কেন, অনেক প্রমাণই দিতে পারি। তাই নাকি? এদেশের কোনো গোয়েন্দা যে এমন বর্ণনা শুনে প্রতিকৃত এসে অপরাধী গ্রেপ্তার করেছে আমি তো কখনো তা শুনিনি। এদেশের কথা শিখে তুলে রাখুন সুন্দরবাবু, এদেশের কথা নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা অনেকবারই এমনই বর্ণনা শুনে আঁকা প্রকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দী করতে পেরেছে। বটে? ওই আমি তো জানতাম না। সুন্দরবাবু, আপনি অনেক কিছুই আগে জানতেন না, এখনো হয়তো জানেন না, আবার না জানলে ভবিষ্যতেও জানতে পারতেন না। তবু জানতে গেলেও এত বেশি তর্ক কেন করেন বলুন দেখি? জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দাও মানিক।
এখন বর্ণনা শুনে মনোহরের চিত্র আঁকবার চেষ্টা করো। কালই আমরা সুলতানপুর যাত্রা করব। সুলতানপুর ছোট শহর হলেও 3টি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে এখানে লোকজনের সংখ্যা বড় অল্প নয়। শহরের ভেতর দাঁড়িয়ে দেখা যায় সুলতানপুরের বাইরের চারিদিকে প্রকৃতি যেন নিজের ভাণ্ডার উজাড় করে ছড়িয়ে দিয়েছে অজস্র সৌন্দর্যের ঐশ্বর্য। জয়ন্ত, এমনই সব জায়গাতেই জন্মলাভ করে কবির কল্পনা। কিন্তু আমরা কবি নই। আমরা ঠিক তার উল্টো। আমরা এখানে কাল্পনিক মিথ্যার সঙ্গে মিতালি করতে আসিনি, আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য কি আপনার শত্রু? সুন্দরবাবুর বদনমণ্ডলে ঘনিয়ে উঠেছিল অন্ধকার, কিন্তু জয়ন্ত তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বললে, না মানিক, সুন্দরবাবু বোধ করি বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে। সুন্দরবাবুর মুখ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, জয়ন্ত ঠিক ধরেছে, আমি তো ওই কথাই বলতে চাই। পোস্ট অফিস যাবে নাকি? পরে বিবেচনা করব। কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা আছে না এখানে? হ্যাঁ, সেটি এখানকার প্রধান ব্যাংক। একবার সেই ব্যাংকে যেতে চাই। চৌধুরী ব্যাংকের দোতলায় উঠে দেখা গেল একটি বিলাতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবল বাতাসে দেশলাই জেলে সিগারেট ধরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে দেখেই মানিক বিস্মিত স্বরে বলে উঠল, এ কি করুণা? আরে মালিক নাকি এখানে? যে এই ব্যাংকের ম্যানেজারকে একটু দরকার। আমি এখানকার ম্যানেজার। সে কি হে, কবে থেকে? বছর 3 তুমি তো আমাদের পাড়া আর মারাও না, জানবে কেমন করে? এদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। ইনি হচ্ছেন সুন্দরবাবু, ডাক সাইটে পুলিশ কর্মচারী। ইনি হচ্ছেন আমার বন্ধু জয়ন্ত। আমার মুখে এর কথা নিশ্চয়ই তুমি অনেকবার শুনেছ। আর জয়ন্ত, এটি হচ্ছে আমার বাল্যবন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামার বাড়ির পাশেই এদের বাড়ি। আপনাদের মতো মহাবিখ্যাতরা এই ধ্যারে গোবিন্দপুরে কেন? আচ্ছা, সে কথা পরে হবে, আগে আমার ঘরে এসে বসুন। পাশেই ম্যানেজারের ঘর। সকলে আসন গ্রহণ করলে পর নিজেও টেবিলের সামনে গিয়ে বসে করুণ গলায় বললে, এবার আপনাদের জন্য কি করতে পারি আদেশ করুন। আদেশ ফাদেশ কিছুই নয়। প্রথমেই একটি বিনীত নিবেদন আছে। বলতে পারেন সুলতানপুর ডাকঘর এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি আপনাদের মক্কেল? বিচিত্র প্রশ্ন। সুলতানপুর ডাকঘর এলাকায় কিছু কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া আর সকলেই সম্পন্ন গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। সেই একজন কি খুব ধনী? আগে হ্যাঁ, তাকে ধনকুবের বলাও চলে হয়তো। তিনি কি আপনাদের মক্কেল? আমাদের একজন প্রধান মক্কেল। তিনি কোথায় থাকেন? এখান থেকে মাইল 3 দূরে আছে বেগমপুর নামে একটি জায়গা। সেখান থেকেও মাইল 2 তফাতে দস্তুর মতো গহন বনের ভিতরে তার বাংলো ধরনের মস্ত বাড়ি। অত বড় ধনী এমন নির্জন জায়গায় থাকেন কেন? শুনতে পাই তিনি ভারী খেয়ালি লোক। তার নাম কি ডাক্তার মনোহর মিত্র? আগে না, তার নাম সিদ্ধেশ্বর সেন। জয়ন্ত চুপ করে রইল গম্ভীর মুখে। সুন্দরবাবু মুরব্বি আনার চালে ঘাড় নাড়তে নাড়তে গাল ভরা হাসি হেসে বললেন, তুমি আমায় টেক্কা মারবে বলে এখানে এসেছো, কিন্তু দেখেছো তো ভায়া, আমি কোনো পাথর উল্টাতেই বাকি রাখিনি। জয়ন্ত নিরুত্তর মুখে পকেট থেকে মানিকের আঁকা সেই ছবিখানা বার করে ধীরে ধীরে বললে, করুণবাবু, এই ছবির মানুষটিকে কোনোদিনও কি আপনি স্বচক্ষে দর্শন করেছেন? করুণা ছবির ওপর ঝুঁকে পড়ল এবং তারপরেই বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সঙ্গে সিদ্ধেশ্বর বাবুর মুখ ঠিক ঠিক মিলছে না বটে,
তবে এখানে যে সিদ্ধেশ্বর বাবুর প্রতিকৃতি সে বিষয়ে একটুও সন্দেহ নেই। জয়ন্ত আপাঙ্গে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলে এবং সঙ্গে সঙ্গে ঘাড় হেট করে ফেললেন সুন্দরবাবু। করুণবাবু, আপনাদের এই সিদ্ধেশ্বর বাবুর কথা আরো কিছু বলতে পারেন? একে আপনি মানিকের প্রাণের বন্ধু, তার উপরে আপনার মতো লোকের সঙ্গে বাক্যালাপ করবার সুযোগ পাওয়া পরম সৌভাগ্য। আপনি কি জানতে চান বলুন। সিদ্ধেশ্বর বাবু কবে কত দফায় আপনাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? করুণা স্তব্ধ হয়ে রইল অল্পক্ষণ, তারপর মৃদু স্বরে ধীরে ধীরে বললে, এরকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বরবাবু হচ্ছেন আমাদের একজন প্রধান মক্কেল। কিন্তু আপনাদের কথা স্বতন্ত্র, বিশেষত সুন্দরবাবু হচ্ছেন একজন বিশিষ্ট রাজকর্মচারী। এক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দরকার হলে পরে খাতাপত্র দেখে সঠিক তার টাকার পরিমাণ আপনাকে জানাতে পারি। শুনুন, সিদ্ধেশ্বরবাবু তার বাংলো বাড়ি তৈরি হওয়ার পর এই অঞ্চলে প্রথম আসেন প্রায় বছর 2 আগে। সেই সময়ে আমাদের ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর 3 আগে তিনি এই ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর 3 আগে তিনি এই ব্যাংকে 15 লক্ষ টাকা জমা দেন। তৃতীয়বারেও সেও বোধহয় 1.5 বছরের কাছাকাছি। সিদ্ধেশ্বরবাবুর কাছ থেকে আবার আমরা 12 লক্ষ টাকা পাই, অর্থাৎ মোট 33 লক্ষ টাকা। জয়ন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে সুন্দরবাবুর দিকে তাকিয়ে খুব মৃদু স্বরে বললে, শুনেছেন, দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বর বাবু এখানে জমা দিয়েছেন যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা। সুশীলা দেবী আর গোবিন্দবাবুও কি যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়ে নিরুদ্দেশ হয়নি? সুন্দরবাবুও মৃদু স্বরে জয়ন্তর কানে কানে বললেন, কিন্তু প্রথম দফায় 6 লক্ষ টাকা কোথা থেকে এলো? জোর করে কিছু বলতে চাইছি না, খুব সম্ভব ওটা হচ্ছে সিদ্ধেশ্বর বাবুর নিজের টাকা। আপনারা আর কিছু জানতে চান? সিদ্ধেশ্বর বাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু জানেন? বিশেষ কিছুই জানি না। আচ্ছা করুণা, বছর 2 আগে কোনো প্রাচীন মহিলা কি সিদ্ধেশ্বরবাবুর অতিথি হয়েছিলেন, জানিস তুই? দেখো মানিক, বছর 2 আগেকার কথা আমি ঠিকঠাক জানি না, তবে এই কথা শুনেছি বটে। বছর 2 আগে সিদ্ধেশ্বরবাবু একটি অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুর স্টেশনে এসে নেমেছিলেন। তারই কিছুদিন পরে একটি বৃদ্ধ ভদ্রলোকও ওখানে এসেছিলেন, তাই তো? এও আমার শোনা কথা মানিক। শুনেছি সে ভদ্রলোকও গিয়েছিল সিদ্ধেশ্বরবাবুর বাড়িতে। কিন্তু থামলি কেন? কিন্তু কি? ভাই মানিক, সিদ্ধেশ্বরবাবুর সম্বন্ধে অনেক কানাঘুষোই শুনতে পাই, কিন্তু শোনা কথা পরের কাছে প্রকাশ করতে ভয় হয়। করুণার পৃষ্ঠদেশে একটি সাদর চপেটাঘাত করে মানিক অভিযোগ ভরা কণ্ঠে বললে, করুণা, আমিও কিন্তু তোর ওপরে। কোনো ভয় নেই, তোর শোনা কথাই প্রকাশ কর। শুনেছি সিদ্ধেশ্বরবাবুর বাংলোয় একটি বৃদ্ধা নারী আর একটি বৃদ্ধা পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের প্রস্থান করতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখনো ওই বাংলোর ভিতরেই আছেন এমন কোনো প্রমাণও নেই। এই যে অসম্ভব কথা! তুমি আমার বাল্য বন্ধু, তুমি জিজ্ঞাসা করছো বলেই বলছি। সিদ্ধেশ্বরবাবুর ওই রহস্যময় বাংলো সম্বন্ধে আরও যেসব কানাকানি শুনতে পাই তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তোর কথার অর্থ বুঝলাম না। লোকে বলে ও বাংলো হচ্ছে ভুতুড়ে। কেন? ওখানে নাকি কাচের 2টো কফিন আছে। কাঁচের কফিন? হ্যাঁ, ওখানে নাকি কাচের 2টো কফিনের মধ্যে একটি পুরুষ আর একটি নারী মৃতদেহ। ঠিক সেই সময় ঘরের ভেতরে ঢুকলো একজন ভৃত্য। সে বললে, সিদ্ধেশ্বর বাবু দেখা করতে এসেছেন। সচমকে সকলে করলে দৃষ্টি বিনিময়। বেশ, তাকে নিয়ে এসো। মিনিট 2 পরেই ঘরের দরজার কাছে
সিদ্ধেশ্বর বাবুর আবির্ভাব। মানিকের আঁকা ছবির 12 আনায় মিলে যায় তার চেহারার সঙ্গে। ব্যস্তভাবে সকলের মুখের উপরে একবার বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, করুণবাবু, আপনার ঘরে আজ অনেক অতিথি দেখছি। আমি জানতুম না, মাফ করবেন, আর একদিন আসবো। বলতে বলতে সিদ্ধেশ্বরের অন্তর্ধান। সুন্দরবাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তড়াক করে এক সুদীর্ঘ লম্ফ মেরে চিৎকার করে বললেন, পাকড়াও পাকড়াও, মনোহর মিত্তির লম্ফ দিচ্ছেন, ওকে গ্রেপ্তার করো, ওকে গুলি করে মারো। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে ধরে কঠোর কণ্ঠে বললে, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন। লম্পঝম্প আর চিৎকার করে ভাড়ামি করবেন না। আসুন, দেখা যাক মনোহরবাবু এর পরে কি করেন। তারপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহরবাবু তার মোটর বাইক চালিয়ে দিয়েছেন সবেগে। এখন আমরা কি করব? নিচে নেমে গিয়ে মোটরে চড়ে মনোহরের পশ্চাৎ ধাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। আপনি তো মনোহরবাবুর বাংলোয় যাবার রাস্তা জানেন? জানি। তাহলে কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে আসুন। মনোহরবাবু তো বাংলোখানায় তার কফিন দুটো কাঁধে করে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে, তারপর তাকে পুনরাবিষ্কার করতে আমাদের বেশিক্ষণ লাগবে না। সকলে পুলিশ জিপের উপর চেপে বসল এবং সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পিছনে পড়ে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণোজ্জ্বল দৃশ্য। কিছুক্ষণের মধ্যে বেগমপুরাও পিছনে গিয়ে পড়ল। সামনে এবার দুরারোহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়ানো দুর্গম অরণ্য এবং তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে সর্পিল গতিতে একটি নাতি বৃহৎ পথ। সেই জনহীন পথে নীরবতার তন্দ্রা ভঙ্গ করে ছুটে চলল জিপ। এমন জায়গাতেও মানুষ থাকে? মনোহর মানুষ নয়, সে অমানুষ। নিজের যোগ্য জায়গায় বেছে নিয়েছে, কিন্তু আমার খালি খালি এই কথাই মনে হচ্ছে, জয়ন্ত কেমন করে সন্দেহ করলে যে সুলতানপুর চৌধুরী ব্যাংকের সঙ্গে মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে। আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ। আমার বিশেষ অটুট কোনো যুক্তি নেই, আন্দাজেই ছুড়েছি অন্ধকারে ঢিল। আন্দাজটা কি শুনতে পারি না? গোড়া থেকে আমার দৃঢ় ধারণা ছিল মনোহরবাবু বাসা বেঁধেছেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যেই। এতে ধরে নিলুম যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা আর গোবিন্দবাবু তাঁরই কাছে গিয়ে হয়েছে নিরুদ্দেশ। 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতন বাড়ির ভিতরে রেখে দেবেন না। বাড়িতে চোর ডাকাতের ভয়, ওদিকে ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে। তারপরও টাকার কথা নাই ছেড়ে দিল। মনোহরবাবু চিঠির একটা জায়গা স্মরণ করুন। গোবিন্দবাবুকে তিনি লিখেছিলেন, যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব। কিন্তু মানুষের খাওয়া পড়ার জন্য দরকার হয় টাকা। টাকা আগাছার মতন আপনা আপনি মাটি করে গজিয়ে ওঠে না। নিজের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সঙ্গে যে ব্যাংকের সম্পর্ক আছে, এটা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম। অবশ্য আন্দাজ মাত্র। বারে আন্দাজ বলিহারি। ওই সিদ্ধেশ্বর অর্থাৎ মনোহরবাবুর বাংলো দেখা যাচ্ছে। মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরে আছে হয়তো এয়ারটাইট কাচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কতদিনের বাসি শুকনো মরা। বাবা, একই রকম বাংলো, চারিদিকে জনজঙ্গল আর ঝোপঝাড়, উপর থেকে মাথার উপরে ঝোপ খাবে বলে হুমড়ি খেয়ে বসে আছে প্রকাণ্ড কালো পাহাড়। এই যেন হানা বাড়ি, গা ছমছম করে ওঠে। মনোহরটা বোধহয় এখানে বসে সব সাধনা করত। সে মন্ত্র পড়ে দিলে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠখড় পুড়িয়ে তান্ত্রিক খুনিটাকে ধরতে পারলুম না। আমার এ আফসোস রাখবার ঠাঁই নেই। কপাল,
গাড়ি ফণি মনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাড়ির সামনেকার খোলা জমির ওপরে গিয়ে দাঁড়ালো। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান। জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নার সুর। তাছাড়া আর কোনো জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য। স্তব্ধতার মধ্যে প্রাণ হাঁপিয়ে ওঠে সত্যি সত্যি। স্বভাবত উচ্চ কণ্ঠ সুন্দরবাবুও সেখানে চেঁচিয়ে কথা কইতে পারলেন না। সেখানে চিৎকার করাও কি যেন নিয়ম বিরুদ্ধ। চুপি চুপি বললেন, মনোহরের লোকজনরাও কি আমাদের গাড়ির সাড়া পেয়ে চম্পট দিয়েছে? অসম্ভব নয়, দেখা যাক। এই বলে জয়ন্ত অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল। তার পেছনে পেছনে চলল আরো সকলে। নিজের পায়ের শব্দে তারা নিজেরাই উঠতে লাগলো চমকে। দালানের ওপর দাঁড়িয়ে একবার এদিকে একবার ওদিকে তাকিয়ে দেখলে জয়ন্ত। তারপর সামনের একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সুগম্ভীর কণ্ঠ শোনা গেল, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে আসুন, আপনার বাঁ দিকে শেষ ঘর। সচকিত প্রাণের নকলে ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। সুন্দরবাবু এতক্ষণ দেখতে পাননি বাঁ দিকে শেষ ঘরের পর্দা দেওয়া দরজার দুই পাশে দাঁড় করানো রয়েছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নরকঙ্কাল। আঁতকে উঠে অস্ফুট কণ্ঠে তিনি বললেন, আর নয়, এই বেলা সরে পড়ি, এসো। মরার হাড় এখানে কথা কয়। ভয় নেই, ও দুটো হচ্ছে রক্ত মাংসহীন কঙ্কাল মাত্র। নির্ভয় ঘরের ভিতরে আসুন। আকস্মিক কণ্ঠস্বর শুনে জয়ন্ত কেবল বিস্মিত হয়েছিল। ঘরের ভিতর থেকে কে বললে, পর্দা ঠেলে প্রবেশ করুন। দুই হাতে দুই দিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো। সামনেই একখানা ইজি চেয়ারের উপর অর্ধ শায়িত অবস্থায় স্বয়ং ডাক্তার মনোহর মিত্র। এ দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত। হতভম্ব হয়ে গেল জয়ন্ত পর্যন্ত। মনোহরের গম্ভীর মুখের ওষ্ঠাধারের উপরে ফুটে উঠেই মিলিয়ে গেল যেন একটুখানি হাসির ঝলক। তিনি বললেন, আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন? অবাক না হলেও চলবে। আপনারা শুভাগমন করবেন জেনেই আমি এখানে আপনাদের অভ্যর্থনা করার জন্য অপেক্ষা করছি। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। এখানে আসনের অভাব হবে না। ছদ্মনামের আড়ালে যে লোক ৩৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে তার বাড়িতে আসনের অভাব হবে না, আমি তো জানি। মনোহরের একটুও ভাবান্তর হল না। খুব সহজ স্থির কণ্ঠে তিনি বললেন, নানা কারণে সময় অসময়ে আত্মগোপন করবার দরকার হয় অনেকের, এমনকি আপনাদের। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেবার জন্য, কিন্তু তুমি। কালো চশমার আড়ালে মনোহরের দুই চক্ষু ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা বোঝা গেল না, কিন্তু তার গম্ভীর কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, আমি মহাশয়ের চেয়েও বয়সে বড়, বিদ্যা বুদ্ধি মান সম্ভ্রমেও আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই বাধিত হব। আপনারা অসাধু দণ্ড দেবার জন্য ছদ্মবেশ ধারণ করেন, কেমন? তাহলে জানবে না আমিও ছদ্মনাম গ্রহণ করতে বাধ্য হয়েছি মানুষ জাতির মঙ্গলের জন্য। ওহ, মনুষ্য জাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন বিংশ শতাব্দীর অভিনব যীশু খ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাচের কফিনে পুড়ে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে ২৭ লক্ষ টাকা অপহরণ করে ধরা পড়বার ভয়ে ছদ্মনামের আশ্রয়ে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি?
আপনাকে সাধুবাদ দেব না হাত কড়া আনবার হুকুম দেব? এতটুকুও বিচলিত না হয়ে স্থির কণ্ঠে মনোহর বললেন, লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে জানি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণ অট্টহাস্য করবার ইচ্ছে হচ্ছে। আমি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি। কোন প্রত্যক্ষদর্শী আপনার কানে এই অপূর্ব খবরটি দিয়ে গিয়েছে? এই দেখুন, ধাপ্পা দিয়ে আপনি আমাকে গুলোবার চেষ্টা করবেন না কিন্তু। বলতে পারেন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ, কাচের কফিনের ভেতর। বারবার কাচের কফিন বলে চিৎকার করবেন না। আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, বেশ, এখানে কাচের কফিন আছে কি না আছে সেটা খানা তল্লাশি করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সিধে হয়ে উঠে বসে বললেন, কাচের কফিনের কথা ছেড়ে দিই, আগে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান, সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? সুন্দরবাবু প্রথমটা থতমত খেয়ে গেলেন। তারপর বাধো বাধো গলায় বললেন, কোথায় সুশীলা দেবী? আগে তাকেই দেখতে চাই। সুশীলা, সুশীলা! বাড়ির ভেতর থেকে গানের মতো একটি আওয়াজ শোনা গেল। আজ্ঞে, কি বলছেন? তুই একবার এই ঘরে আয় তো মা। ঘরের ভিতরকার একটি দরজা। পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল যে আশ্চর্য রূপবতী এবং মহিমামীয় মূর্তি। তাকে দেখবার জন্য কেউই প্রস্তুত ছিল না। এই মূর্তি যে মাটির পৃথিবীর, স্বচক্ষে দেখেও কেউ তা বিশ্বাস করতে পারল না। বিপুল বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, ইনি কি সুশীলা দেবী? হ্যাঁ, কিন্তু এখান থেকে ইনি নতুন নামে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? ললিতা দেবী। ইনি ললিতা দেবী বা পালিতা দেবী হতে পারেন, কিন্তু ইনি সুশীলা দেবী নন। কেন বলুন দেখি? সুশীলা দেবীর বয়স ৭৫ বছর। ঠিক, এখন তার বয়স ৭৫ হলেও তিনি আর বৃদ্ধা নন। পাগলের মতো কি আবোল তাবোল বকছেন? সুশীলা দেবী নবযৌবন লাভ করেছেন। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন, প্রাচীনরা কি আবার নবীনা হতে পারে না? অসম্ভব। জড়ার পর মৃত্যু, জড়ার পর যৌবন নয়। বিজ্ঞানের মহিমায় সবই সম্ভবপর হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, বিজ্ঞান একদিন মানুষকে অমর করবে। এই আপনার ওই নির্বোধের স্বর্গে আমাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। হয় কাজের কথা বলুন, নয় 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 থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। তুমি এখন বাড়ির ভিতরে যাও, এই ভদ্রলোকদের জন্য একটু চাটা পাঠিয়ে দাও। না না, এখানে আমরা চাটা খেতে আসিনি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর না থাক, এখানে চা আর টা কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলেরই কি একই মত? আমার অন্য মত। আমি চাটা সব খাবো। কি বলো মানিক? আমিও তোমার দলে। করুণাবাবু কি বলেন? আচ্ছা, পরমা সুন্দরী সুশীলা, ওকে কি ললিতা বলে ডাকবো মনোহরবাবু? আবার বাজল সেই অম্রিয়মান কণ্ঠস্বরের মোহনীয় বিনা বেনু। বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো বৃদ্ধা সুশীলাকে দেখেননি। আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। বেশ, করুণবাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতন আপনি কি তা পান করবেন না? করব না? বলেন কি? আমি তো নির্বোধ নই। সুন্দরবাবু, আপনি কি এখনো মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে আবার টা। সুন্দরবাবু জুলজুল করে জয়ন্তর মুখের পানে তাকিয়ে বললেন, কি আর করি বলো? তোমরা সবাই যখন রাজি, তখন আমারও আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি। ললিতা দেবীর গোলাপ পেলব ওষ্ঠাধারে
ফুটল যে মিষ্টি হাসিটুকু, তাও যেন নীরব সঙ্গীতের মতো সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন, জীবন্ত স্বপ্ন প্রতিমার মতো। শুনুন মশাই, জরার কারণ কি মানুষ যে জানে না এ কথা সত্য নয়, বরং এই কথাই সত্য যে জরার কারণ তার কাছে অজ্ঞাত নয়, এটুকুই জানে না সে। বাবা, এই যে হিয়ালি, এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার আপনাদের যে কেমন করে বোঝাবো বুঝতে পারছি। রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে জানেন? জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা ধর্তব্যের মধ্যেই গণ্য হয়। বিজ্ঞানে আমি একেবারে মা, বাংলায় বুঝিয়ে দিতে পারেন? ইংরেজি তো পদে আছে, বাংলায় শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবে। তাও কখনো হয়? বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষার অভিধানে রেডিও অ্যাক্টিভের অর্থ এইভাবে বোঝানো হয়েছে: আংশবিকরণ দ্বারা বিদ্যুৎ চাপক প্রভৃতির উপর ক্রিয়াকরণক্ষম, রেডিয়াম, ইউরেনিয়াম, পলিনিয়াম প্রভৃতি সম্পর্কে অপারদর্শক পদার্থ ভেদকারক ও বৈদ্যুতিক ক্রিয়াজনক এবং অদৃশ্য কিরণ বিকরণক্ষম। কি বুঝলেন বলুন? ব্যাপার বুঝবো কি আরো গুলিয়ে গেল, মাথা বো বো করে ঘুরছে। এই জন্য কি কবি গান বেঁধেছেন, আমরি বাংলা ভাষা? বাংলা ভাষা দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষায় এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করবার চেষ্টা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাক ও কথা, যতটা সংক্ষেপে পারি কিছু কিছু বোঝাবার চেষ্টা করি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতরে যে রেডিও অ্যাক্টিভ বস্তু জমে ওঠে, অর্থাৎ যাকে বলে ক্রমিক রেডিয়াম, জরার কারণ হচ্ছে তাই। সূর্যের দ্বারা পৃথিবীর উপরে প্রতিদিনই রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে। আমরা তা খাচ্ছি, আমরা তা পান করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে তা আকর্ষণ করছি। তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতাও ধীরে ধীরে জরাগ্রস্ত হয়। জরা ব্যাধি নিবারণ করবার উপায় আমি আবিষ্কার করেছি। বলেন কি মশাই? আগে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়। রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামেরই মতো। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয়, সেখানে রেডিয়াম পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের ভিতর থেকে ওই রেডিয়াম পরমাণুগুলিকে বিতাড়িত করা। সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় বটে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা নয়। জরা ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের হাড়ের ভিতর থেকে বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলিকে বাইরে বার করে দেওয়া অসম্ভব নয় মোটেই। প্রথমে রোগীকে এমন ভিনিগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলো ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। 1 সপ্তাহ পর রোগীকে আমি আবার 1 সপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে, কিন্তু সেই সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভিতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছুমাত্র রেডিও অ্যাক্টিভিটি বর্তমান নেই। প্রথমে যে ভিনিগার ও অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয়, দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম। ওই পথের পরমাণু গ্রহণ শক্তি বা ভ্যালেন্স আছে, তাই ওই পথ্যের আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভিতর উড়ে এসে জুড়ে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে বাইরে বেরিয়ে যায়। স্বাভাবিক পথ্যের পথ দিয়ে আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য, এইভাবেই চিকিৎসা চলে মাসের পর মাস। এই চিকিৎসার ফলেই জরাগ্রস্ত রোগী ফিরে পায় তার নবযৌবন। প্রায় তাই বললেও চলে, তবে উপসর্গ যে দেখা যায় না তা বলা চলে না। যেমন এই কাচের কফিন ব্যাপারটা, সুন্দরবাবু কাচের কফিনের উল্লেখ করেছিলেন, কিন্তু সেটা যে কি পদার্থ আপনারা কেউ তা জানেন না। দেখতে চান তো আমার সঙ্গে আসুন। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হল।
প্রকাণ্ড একখানা হল ঘরে। তার অধিকাংশ জুড়ে বিরাজ করছে নানা রকম যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছেন তাদের কাছে ওসব যন্ত্রের কয়েকটি পরিচিত বলে মনে হবে। কোথাও একাধিক বানসেনের অত্যন্ত তপ্ত উত্তাপ সঞ্চালক প্রদীপ বিশেষ, উপরে টকবক করে ফুটছে স্টিল বা অপযন্ত্রগুলো। কোথাও সারি সারি কিলেক থেকে ঝুলছে কন্ডেন্সার বা সংহতি যন্ত্র, যা সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে দেখা যায় না। সুন্দরবাবু আবার বললেন, মোহনবাবু, এতক্ষণ কানে যা শুনলাম তার এক বর্ণ বুঝতে পারলুম না। এখন চোখে দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, না? কিন্তু তার আগে আমার গোটা কয় সহজ প্রশ্নের জবাব দেবেন। আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতায় বসেই করতে পারতেন, মিথ্যে এত লুকোচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি ঘুণাক্ষরেও আমার পরীক্ষার ব্যাপারে টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো সরকারি বাগানে, আর সেখানে উকি ঝুঁকি মারতে আসতো রাম শ্যাম যদু মধু সকলে। তারপরেও আমি কি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতুম? হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতো পালিয়ে এসেছেন কেন? তারও প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, দ্বিতীয় কারণ গুরুতর। গুরুতর মানে? সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহজীবনে আর নিজের নিজের বাড়িতে ফিরবেন না মনে হয়। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যই সুশীলা আজ ললিতা নাম ধারণ করেছে। কিন্তু কেন কেন কেন? নতুন দেহধারী অতি প্রাচীনা সুশীলাকে কেউ কি চিনতে পারত? তা পারতই না। সুশীলার কথা কেউ বিশ্বাস করত? তা তো করতই না, ঠিক। তাকে নিয়ে আরো নানা রকম গন্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা হবারও সম্ভাবনা ছিল নয় কি? তা তো ছিলই। হ্যাঁ, আরো কত দিক দিয়ে সুশীলার জীবন হয়ে উঠত ভয়াবহ। সেই জন্য স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে নতুন দেহে নতুন নামে নতুন ভাবে জীবন যাপন করবে। গোবিন্দবাবুর সম্বন্ধেও ওই কথা। সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে নতুন নামে নতুন ভাবে জীবন শুরু করতে হলে প্রথমেই দরকার টাকা। সে টাকা আসবে কোত্থেকে? নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হবার জন্যই সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করে এখানে এসেছেন। ওদের টাকা আমার ছদ্মনামে জমা রেখেছি কেন? আমি জানতুম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ নিশ্চয়ই সন্ধান পেত। আর কোনো প্রশ্ন আছে? আর একটি প্রশ্ন। যদিও ললিতা দেবী সুশীলা দেবী কিনা সে খটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবে ওটা আপাতত ধামা চাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে গোবিন্দবাবু কোথায়? সে প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বললেন, জয়ন্তবাবু যে উপসর্গের কথা বলেছিল, এবার সেটা দেখবেন আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালেন একখানা খাটের পাশে। সেখানে শয্যার উপরে যে শায়িত মূর্তিটি ছিল তাকে দেখেই সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল পরম বিস্ময়ে। একটি তরুণ অবসুন্দর মূর্তি, বালক বললেও চলে। সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে গড়া। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাঁচ দিয়ে মোড়া, এবং সেই কাঁচ তাকেও গলিয়ে এমনভাবে মূর্তির উপরে ঢেলে দিয়েছে যে সারা দেহের সঙ্গে তা আচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। মনোহর বললেন, সুন্দরবাবু, এই আপনার কাঁচের কফিন। কিন্তু কাচের কফিনের ভেতর ওটা কি রয়েছে? রঙিন মোমের পুতুল না মৃতদেহ? আরো কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা মোমের পুতুল নয়, মৃতদেহও নয়।
ও যে জীবন্ত, ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুই মুদিত চোখের পাতাও থেকে থেকে কেঁপে উঠছে। ও এখনো ঘুমাচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। আসল ব্যাপারটা কি মনোহর বাবু? আমি নিজেই জানি না। ওই কাঁচের আবরণই আমার সৃষ্টি নয়। পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী যখন হঠাৎ দীর্ঘকাল ব্যাপী নিদ্রা ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গব্যাপী দেখা দেয় ওই কাঁচের আবরণ। কিছুকাল পরে রোগীর ঘুম ভাঙে, কাঁচের আবরণ ফেটে যায়, তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। এর অর্থ আমিও জানি না। বাবা, এই যে মানুষ গুটি পোকা। ওই মূর্তিটি কার? গোবিন্দ বাবু। তার বয়স তো 70 বছর। সকলে অবাক হয়ে ভাবতে লাগল। এমন সময় সুশীলার প্রবেশ। সেই সুমধুর কণ্ঠে সে হেসে বললে, বাবা, ওখানে খাবার দেওয়া হয়েছে। চলুন, এই বিজন বনে আপনারা খাবারের মধ্যে কোনো বিশেষত্ব পাবেন না। বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি। স্যান্ডউইচ, শেক কাবাব, রুটি, মাখন, চা আর মিষ্টান্ন। ললিতা দেবী, চায়ের বৈঠক যে ভুরি ভোজনের আসরে পরিণত হলো। এই বিজন বনে শিক কাবাব বানালেন কি দিয়ে? বাঘের মাংস দিয়ে নয় বোধহয়। খেলেই বুঝতে পারবেন। আসুন সুন্দরবাবু। ভায়া, আজ যা দেখলুম আর শুনলুম, আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে। খাওয়ার চিন্তা মোটেই যাচ্ছে না। আপনার পিলে নির্বোধ নয়। একখানা স্যান্ডউইচ উদারসাত করলেই সে আবার অত্যন্ত শান্ত হয়ে পড়বে। আপনার ধাত জানতে আমার বাকি নেই। চলুন, মধুরেন সমাপয়েত করে আসি। শুনছেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সিরিজের কাচের কফিন গল্পের অবলম্বনে সুলতানপুরে খুন খারাপি। এতক্ষণের রহস্য এবং রোমাঞ্চ এবার বদলাতে চলেছে হাড় হিম করা ভয়ে। শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের আরও একটি অমোঘ সৃষ্টি। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, চোখে দেখিও নি। খুব সম্ভব তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞেস করতে পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলুম কেমন করে? আগে এই জিজ্ঞাসারই জবাব দেওয়া উচিত। নইলে আপনারা হয়তো ভাবতে পারেন নিজের মন গড়া একটা আজগুবি উপকথা বলে আমি খামোকা আপনাদের পিলে চমকে দেবার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না আমিও অস্বীকার করি না। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তা সত্য বা মিথ্যে বলে একতরফা ডিগ্রি জারি করবার অধিকার নেই আমার। বিশ্বাস করা এবং না করা সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্কর বসু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতেই কাটাবার জন্য আমাকে তিনি সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে আর কখনো এখানে আসিনি। বৈঠকখানায় ঢুকেই একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। চিত্রর বিষয়বস্তু এই: চারিধারে অন্ধকার, একটি তরুণী, তার ডান হাতে সেকেলে লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভিতরে প্রায় মিলিয়ে গিয়েছে, কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব জীবন্ত সৌন্দর্যে ভরা সেই মুখ। পটের এক পাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এক মূর্তি। সে যুবক এবং তার মুখে চোখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক।
সুন্দরী লণ্ঠনের আলোতে যুবক বোধ হয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে, মানুষের বুকে রক্ত যাতে জমে যায় বরফের মতো। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখাতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। শঙ্কর হেসে বললে, হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনো দেখোনি। হ্যাঁ, না, ছবিতে চিত্রকার কি দেখাতে চায় মনে হচ্ছে এখানে কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর উপর একদিন সত্য সত্যই তার অভিনয় হয়ে গিয়েছে। তোমার অনুমান মিথ্যে নয়। ছবিখানি আঁকা হয়েছে একটি সত্য ঘটনাকে অবলম্বন করে। কি সে ঘটনা? উফ, ভয়ঙ্কর। এই ছবিতে ফুটেছে একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা, আর ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। কে ওরা? লীলার বাবার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালের একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তার কীর্তি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এখানে তারই আঁকা। এরা কেউই আজ বেঁচে নেই। এখন গল্পটি কি শুনি। আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমাকে বলেছিলেন অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাবার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু গল্পটি কি? একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক জমে নিরালা রাতের ছায়ায়। গল্পটি খালি ভয়ানক নয়, অলৌকিকও। সেদিনের সন্ধ্যাটা ছিল বাস্তবিক গল্প শোনার পক্ষে রীতিমতন উপযোগী। সন্ধ্যার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্যম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে ফুটেছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরাটোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে শ্যাত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেল টেবিলের উপর টিম টিম করে জ্বলছে হ্যারিকেনের ল্যাম্প। তার আলো বারান্দার অন্ধকারকে উদ্ভাসিত করে তুলেছিল মাত্র। স্পষ্ট করে কিছু দেখা যায় না, এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটি রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরাতন ইজি চেয়ারের উপর চুপ করে বসে আছে শঙ্কর এবং হিমাংশু। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। তারা উপভোগ করছিল এই বৃষ্টিধারা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেবার জন্যই হঠাৎ একটা বাদুড় ভিতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটফট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, লেখকরা অলৌকিক গল্প বলবার সময় প্রায়ই বাদুড়ের উল্লেখ করেন। তোমাদেরও গল্পে বাদুড় আছে নাকি? না। তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও, এখন গল্প শুরু করো দেখি। আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহং জ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহকাল নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভিতরেই এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় বেশি। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসতবাড়ির ভেতরে গেলেই দেখা যাবে দেওয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র। অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করে। কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করবার জন্যে বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছা থাকলেও এই বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারত না।
কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার তত টাকা থাকতো না তাদের পকেটে বা ট্যাকে। চন্দ্রবাবু সেকালকার একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্পী সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করবার প্রত্যাশায় সেখানকার অনেক রাজা মহারাজা এবং জমিদার আশ্রয় গ্রহণ করত সাগ্রহে। চন্দ্রবাবুর ছাত্রও ছিল কয়েকজন। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ। তার বাড়ি ঘর আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন বাড়ির ছেলের মতন, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আর্ট নিয়ে সর্বদাই এমন মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার স্মরণ পথে উদিত হয়নি মনুষ্য সমাজে বিবাহ বলে কোনো কিছু অনুষ্ঠানের অস্তিত্ব আছে। তার পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরেকার যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের ওপর। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলালক্ষ্মী সেবা। কলিকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগত না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকে উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। হিমাংশু, মনে রেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা। তখন নিজ কলকাতায় শহরেও ছিল না ইলেকট্রিক মোটর বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো, এবং অনেক রাস্তায় দুধারে থাকতো নলা বা খোলা ড্রেন। খোলার ঘর এবং বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ ময়দান ও ছোটখাটো জঙ্গলের মতো জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লী গ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থায় যখন ছিল এইরকমই, তখন শহরতলি ছিল যে পল্লী গ্রামেরই মতো। এইটুকু নিশ্চয়ই আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছি। এমনই এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি, এবং তার চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে, কলকাতার প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করবার আগে এখানে আরেকটি কথা বলে রাখি। লীলার বয়স হয়েছিল 16-17। তখনকার দিনে এত বয়সের কুমারী কন্যার সংখ্যা ছিল খুবই অল্প, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিস্টান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিকমতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী। রং, গড়ন, মুখ, চোখ ছিল এমন ধারা যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার উপর লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে আনন্দ হবে আকৃষ্ট, এ হচ্ছে খুব সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় একটু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনও তার মুখে এই কথা বলেনি। আনন্দ ও লীলা ছিল এই জাতেরই লোক, তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিয়ের প্রসঙ্গ ওঠাও অসম্ভব, এ সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সে লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয় খাপ্পা হয়ে উঠবেন, নয় হেসেই উড়িয়ে দেবেন এমন অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন, তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্পদিনের মধ্যেই স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসায় অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতেই।
তখন সন্ধ্যা হয় অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে আনন্দ একাকী। একখানি বড় ঘর দোতলার উপরে। এখানে সেখানে দেওয়ালের উপরে রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করতে দেখা যেত, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করতে সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হবার জন্যে আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিবারাত্রি ব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে গেলে তারপরেও অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না। আনন্দও কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কী রকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তার ধারণায় আনতে পারছে না। বিলিতি ছবিতে আইএমপি, ডেমন ও ডেভিল প্রভৃতিকে সে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতো চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পিছনে থাকে লেজ এবং পায়ে থাকে গরু প্রভৃতির মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি হচ্ছেন নাকি পরম হিন্দু। গঙ্গা জল ছাড়া তার অন্য কোনো জল পান করেন না তিনি। আনন্দ অনায়াসেই ফিরিঙ্গি, আইএমপি, ডেমন ও ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেই সব খ্রিস্টানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয় জখম হবে। আর ছবি আঁকা অসম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিকের কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যমদূতেদের হিন্দু যমদূতদের কিরকম দেখতে, রাক্ষসের মতো নাকি ভূত প্রেতের মতো? কিন্তু রাক্ষস আর ভূত প্রেতেদেরই বা চেহারা কিরকম হওয়া উচিত তাদেরও তো আমি চোখে দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, নিকুচি করেছে। যমদূতেরা জাহান নামে যাক, আমি তাদের আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে একটা চাপা গলার হাসি উঠল। সচমকে আনন্দ ফিরে দেখল, ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভেতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল পেঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্রতার চেহারা, মাথার প্রায় 6 ফুট লম্বা মস্ত একটা পাগড়ি সে এমনভাবে পড়েছে যে মুখের আধখানা দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতো নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজরা। এমনকি কটিবন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকের মতন সিধে হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না। কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকমক করে উঠছিল তার স্বর্ণখচিত ও নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দ করেনি। সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বললে, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো যমদূতদের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও গলার আওয়াজ শুনলে বুক ধরফর করে ওঠে। কিন্তু একটা জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বললে, হ্যাঁ, আগে খরিদ্দারের ফরমাস। মূর্তি একখানা হাত রাখলো আনন্দের কাঁধের ওপরে। আনন্দর মনে হলো তার সর্বাঙ্গে ওপর দিয়ে চলে গেল একটা তরঙ্গিনী তুষারাবৃত হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো। মূর্তি বলল, খরিদ্দারের ফরমেশেও আর কোনোদিনও যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয়ে ভয়ে বললে, চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে? অনুগ্রহ করে ওই আসনে বসুন।
চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি কাজে বেরিয়ে গিয়েছেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ। আসছে কাল সন্ধ্যায় ঠিক 8টার সময় আমি আবার তার সঙ্গে দেখা করতে আসব, সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দে পদসঞ্চারে। ঘরের আবহ এতক্ষণে যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হলো চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখবার জন্য। ওই জানলাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সে প্রায় 10 মিনিট কাল জানলার কাছে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কারুকেই বাইরে বেরিয়ে যেতে দেখল না। তবে কি লোকটা এখনো বাড়ির ভেতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দর সমস্ত দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি উপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল, কিন্তু কোথাও কারুকেই দেখতে পেল না। তখন এই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালায় দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল। সেই রাত্রেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালে। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের জমিদার মহেন্দ্র নারায়ণ? কই, কখনো তো তার নাম পর্যন্ত শুনিনি। কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না, বোধহয় তার একখানা ছবি আঁকাতে চান। বেশ, কাল যথাসময়ে মহারাজ বাহাদুরকে সম্মাননা অভ্যর্থন করবার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরদিন সন্ধ্যা। চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভেতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে বাজে, আনন্দ কই? এখনো তো কারুর টিকি দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছেন। কি নাম বলেছিলে? মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণ? আগে হ্যাঁ। দেখতে কি রকম? দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। বয়স কত? বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8টা বাজতে আর 1 মিনিট বাকি, এখনো মহারাজ বাহাদুরের দেখা নেই। আনন্দ, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব, আমার অনেক কাজ। মহারাজ বাহাদুর যদি তারপরেও আসেন, তুমি তার সঙ্গে কথাবার্তা কইও। জীবনে রাজা মহারাজা দেখেছি প্রায় 2 ডজন। কোনো মহারাজের জন্যেই আমি এখানে ধর্না ধরে বসে থাকতে রাজি নই। মহারাজের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি, কি না? ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। একতলা থেকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ির ওপরে শোনা গেল না কারোর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আগে বসতে আজ্ঞা হোক। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়ে রইলেন। চন্দ্রবাবু বললেন, আপনি কি মহেন্দ্রপুরের মহারাজা বাহাদুর? শুনলুম আমার সঙ্গে মহারাজ বাহাদুরের কোনো দরকার আছে। এই প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ও লোকটি কি বিশ্বস্ত? আগে হ্যাঁ, অত্যন্ত বিশ্বস্ত। পরিচ্ছদের ভেতর থেকে একটি ছোট্ট বাক্স বার করে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বলো। ও যাচাই করে আসুক এই বাক্সের ভিতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না। পরিচিত জহুরি। আনন্দ বললে, বক্সটা খুলে দেখুন
বাক্সের ভেতরে ছিল নানা রকম রত্নখচিত অলংকার। জহুরি সবিস্ময়ে বললে, এই আনন্দবাবু, এইসব জড়োয়া গয়না কার? মোহনপুরের মহারাজা। আশ্চর্য, এইরকম গয়না একালেও কেউ ব্যবহার করে নাকি? কেন, গয়নাগুলো কি ভালো নয়? ভালো নয় বলেন কি? এমন চমৎকার গয়না আজকাল কেউ দেখতে পায় না। এরকম গয়নার চলন ছিল সেই নবাবী আমলে। ওর দাম বলতে পারবেন? নিশ্চয়ই পারি। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষার পরে বললে, ভারী দামি গয়না দেখছি। কত দাম হবে? 10 লক্ষ টাকার কম নয়। শুনে আনন্দের মাথা ঘুরতে লাগলো। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছে সে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ টাকা এত হালকা। ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্রনারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতায় এক রঙ্গালয়ে তোমার ভ্রাতুষ্পুত্রীকে আমি দেখেছিলুম। আমি তাকে বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজের মুখের পানে তাকালেন। কি বললেন বুঝতে পারলাম না। অদ্ভুত প্রস্তাব। মহারাজ অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনী পাত্র পাবার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখেই তার বুকের ভেতরে জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাবার ইচ্ছে হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই সেই ইচ্ছা তিনি দমন করলেন। অনেক কষ্টের শেষটা তিনি বললেন, মহারাজ বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? মহারাজ বললেন, চন্দ্রমোহন, আমাকে ছলনা করার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। মহারাজ সামনের দিকে 2 পা এগিয়ে গেলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয়ে আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, এ ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজ অধীর কণ্ঠে বললেন, বলো তোমার মত কি? চন্দ্রবাবু আমতা আমতা করতে করতে বললেন, কিন্তু মহারাজ আপনার জাতি? বাধা দিয়ে মহারাজ বললেন, আমার জাতি? তুমি কি জানো না রাজা রাজরাদের সব জাতিতেই বিবাহ করতে পারে? কিন্তু আর কোনো কিন্তু নয়। শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে তার ভিতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গয়না। এই গয়না পাবে লীলাই। তার উপরে যৌতুক স্বরূপ আমি দেব আরো 10 লক্ষ টাকা। এরপরেও তোমার আপত্তি আছে? মহারাজ নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হলো সে জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছে শক্তির হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও বেরিয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। এই সময়ে গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভিতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে ছোকরা যদি আসতো তাহলে আমি কথা দিতুম না। আনন্দ বললে, জহুরি বললেন বাক্সের ভিতর 10 লক্ষ টাকার গয়না আছে। মহারাজ বললেন, শুনলে? চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রবোধ দিতে চাইলেন, মহারাজ দেখতেও সুপুরুষ নন, বয়সেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার। তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহে সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজ, আমার একটি আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই। কাল ঠিক সন্ধ্যা 8টার সময় তোমার বাড়িতে আমি যাব। আমার ঠিকানা জানেন? জানি। গয়নার বাক্সটা তোমার কাছে রেখে গেলুম। একটা রসিদ দি।
চলে যেতে যেতে মহারাজ বললেন, কোনো দরকার নেই, আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহ ভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানালার ধারে। আজও মহারাজ বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখলে না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়াবহ, কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করলে না। আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝলে তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবারে সে দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রুজলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয় হোক, সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধ্যা 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি ও ছানার পায়েস প্রভৃতি। লীলা নিজের হাতে সারা দিন ধরে এইসব রেঁধেছে, যদিও এখনো সে জানে না যে অতিথি আসছেন তার সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক কি। আনন্দ তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করেছে, আনন্দবাবু, আপনার মুখ আজ শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্নের উত্তর দিয়ে এই বলে, শরীরটা আজ তেমন ভালো নেই। বাজলো 8টা। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজ মহেন্দ্র নারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাজটা ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজার আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভিতর থেকেই। যদিও এমন চিন্তা হাস্যকর, তবু এই কথাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হল না আনন্দ। সে এইটাই আশা করেছিল। মহেন্দ্রনারায়ণ দরজার কাছে থেকেই বললেন, আমার হাতে আধ ঘন্টার বেশি সময় নেই, তোমার ভ্রাতুষ্পুত্রী কোথায়? চন্দ্রবাবু বললেন, দোতলায়। তবে দোতলায় চলো, মনে রেখো কাঁটায় কাঁটায় 8:30টার সময় আমাকে এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্রনারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন শিউরে উঠলেন। আনন্দেরও 2 চক্ষু হল বিস্ফারিত। মহেন্দ্রনারায়ণ আজ এসেছেন পদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার ওপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ। সে যেন কোনো উন্মাদগ্রস্তের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের ওপরে, যেন তৈলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। ওষ্ঠাধর কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে 2 সাপদের মতো হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেকদিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভিতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে কত কটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজ বাহাদুর, আমার সাথে দোতলায় যাই। আসুন আসুন। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্রনারায়ণ সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতো, কিংবা যেন কোনো পুতুলবাজির পুতুলকে চালনা করেছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। উপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্রনারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতো। চন্দ্রবাবু বললেন, লীলা মা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জোর করে প্রণাম করলে। মহেন্দ্রনারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন।
তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাটা করে যাই। মহেন্দ্রনারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? চন্দ্রবাবু বললেন, মহারাজ বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি আমার কোথায়? সামান্য আয়োজন। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি? লীলা এত কষ্ট করে রেঁধেছে। বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা আর বাক্য ব্যয় না করে মহেন্দ্রনারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন? এই নাও 10 লক্ষ টাকার নোট। লীলাকে আমি সঙ্গে করে মোহনপুর ফিরে যেতে চাই। বিবাহ না করেই? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহারাজা, রাজ্যের কথা জানি না, কিন্তু এই দেশে এ নিয়ম অচল। মহেন্দ্রনারায়ণ সিধে হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরো 1 ফুট। দীপ্ত চোখে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ, নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুর যেতে হবে, বুঝলে? বুঝলে বুঝলে সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল কোনো জাদু। আবার চন্দ্রবাবুর মনে হল তার সমস্ত ইচ্ছে শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আজ্ঞে তাই হবে। মহেন্দ্রনারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভেতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যে এসে ঢুকল। চন্দ্রবাবু বললেন, ভয়ঙ্কর চেহারা। আনন্দ বললে, আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠে নাবে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। চন্দ্রবাবু বললেন, তো তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো চলাফেরা করতে পারে নাকি? লীলা ব্যাপারটাতে সম্পূর্ণ অসম্মতি জানাল। চন্দ্রবাবু আবার বললেন, আমি বললেও তুমি এ বিয়েতে রাজি হবে না। কাল সকাল 10টার সময় তোকে মোহনপুর নিয়ে যাবার জন্য মহারাজের লোকজন আসবে। সঙ্গে আমরা কেউ থাকবো না। তোর বিয়ে হবে মোহনপুরেই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করলো এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজ বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গেছেন মা। লীলা কিছু বলল না, কেবল মাথা করলে নত। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগে না। নিজেকে তার অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বয়সী এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। না জানি তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি। কিন্তু লীলা তো কিছুই জানে না, তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয়ই মায়াবী। সে যখনই এসেছে তখনই কি মন্ত্রগুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলেছেন নিজের সমস্ত নিজস্ব। তার হাত লীলাকে তিনি তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাত সারেই। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যিটা তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দও যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণের জন্যই যায়।
চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময়েই সে কাজকর্মের মধ্যে ডুবে থাকে। বলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনে। প্রায় মাসখানেক কেটে গেলে লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বড় ভালো বুঝছি না। হয়তো তার অসুখ হয়েছে। আমারও সেই ভাবনা হচ্ছে, এখন কি করা উচিত বলো দেখি। মোহনপুরে নিজে একবার যান না। মহারাজ যদি অসন্তুষ্ট হন? কেন? আমি গরিব, তুচ্ছ পটো। সকালের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মানে বাঁধে। তবু আপনার যাওয়া উচিত। এ কথা ঠিক, লীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। বেশ, আনন্দ কালকেই আমি মোহনপুরে যাত্রা করি। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটি ছোটখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারের। সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ বাহাদুরের সঙ্গে দেখা করব। ম্যানেজার বাবুকেই জিজ্ঞেস করুন। তিনি কোথায়? ওই যে এদিকেই আসছেন। একটি প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললেন, মশাইয়ের কি চাই? একবার মহারাজ বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলিকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। কি সূত্রে তার সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন ম্যানেজারের সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরের কারুর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হলো, মহারাজ বাহাদুরের সঙ্গে আমার ভ্রাতুষ্পুত্রের বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের পানে তাকালেন। বললেন, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব? কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে আমার ভ্রাতুষ্পুত্রীও কি মহারাজের অযোগ্য? না মশাই, তা নয়। আমি সেই জন্য অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি। এইবারে চন্দ্রবাবু বিস্মিত হবার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এই বয়সেও তার বিবাহ হয়নি? আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? মশাই কি বলছে? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এইসবে 23-এ পা দিয়েছে। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজ নরেন্দ্র নারায়ণ? ম্যানেজার এবারে হেসে বললেন, হ্যাঁ, আমাদের মহারাজের ওই নাম। তবে কি তিনি কলিকাতায় গিয়ে নাম হারিয়েছিলেন? কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? মাসখানেক আগে। মশাই, কোন জুয়াচোরের পাল্লায় পড়েছে? আমাদের মহারাজ সবে গেল হপ্তায় বিলেত থেকে ফিরেছেন। বিলেতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তাহলে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞেস করলেন, এইখানে মহারাজ মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? একালে নেই, সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেখানে দাঁড়িয়ে রইলেন, মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতো। তারপর তার মাথার ভেতর দিয়ে খেলে গেল আর এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? ম্যানেজার হেসে বললেন, আপনি সন্দেহ ভঞ্জন করতে চান? বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তিচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে। তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এইসব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় বাহ্য জ্ঞান শূন্য হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ।
তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর এই মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, আরে মশাই, সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? সুপ্তস্থিতের মতন চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, এ কি বলছেন? 1 মাস আগে এই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। পাগলের মতন প্রলাপ বকবেন না। চন্দ্রবাবু হঠাৎ হাহা করে হেসে উঠে বললেন, পাগল এখনো হয়নি, এইবার হব। রাত 9টার সময় চন্দ্রবাবুর শেষ আহার করলেন। সেদিন আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকল্য তিনি মোহনপুর থেকে কলিকাতায় ফিরেছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দও। দুজনেরই মনের অবস্থা ভালো নয়, কথা নেই কারণ মুখেই। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার করজোড়া। তারপর হলো দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা, কেন দরজা খুলে দিলে? এই রাতে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির উপরে লঘুপদে দ্রুত শব্দ শোনা গেল। তারপরেই ছুটে ঘরের ভিতরে এসে ঢুকল লীলা। কিন্তু কি মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তিল জলের সঙ্গে বহুকালের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো গেছে ভিতরে বসে এবং থরথর করে কাঁপছে তার সারা শরীর। ধুলো কাদা মাখা পরনের কাপড়ে পাট নেই। সেখানে হচ্ছে সেই কাপড় যা পরে গিয়েছিল মোহনপুরে। মাটির উপরে ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল জল, নইলে এখনই বুক ফেটে যাবে। আনন্দ তাড়াতাড়ি জল নিয়ে এলো। সে একসঙ্গে ঢকঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেললে, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষা। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার খাবার, নইলে এখন আমি মরে যাব। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। সে 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেললে, কিন্তু মিটল না তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দের খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার 2 হাতে খেতে আরম্ভ করলে, যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধে এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন। আনন্দও। পানাহা শেষ করেই সে ভীত স্বরে বলে উঠল, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও, শিগগির একজন ভালো রোজা দেখে আনো। একটুও দেরি করো না, একটুও না। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বললে, জ্যাঠামশাই, তোমার 2টি পায়ে পড়ি, এই ঘরে আমাকে একলা ফেলে যেও না। যাবো না মা, মা যাবো না, আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ, আমার কাছেই থাকো। একলা হলেই আবার আমি মরবো। তোর কথার মানে বুঝতে পারছি না। আগেই বলেছি এই ঘরের মেঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভেতরটা। সেদিকে তাকিয়ে আঁতকে উঠে লীলা অতি অন্তঃস্বরে আবার চিৎকার করে উঠল, ওগো, সে এসেছে, সে এসেছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, কে এসেছে রে? সে 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 তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু আছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? চন্দ্রবাবু ভয় পেয়ে বললেন, কই কই পাচ্ছি না তো। কিন্তু আমি পাচ্ছি, আমাকে সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? সে আমাকে আবার নিয়ে যেতে এসেছে। সে কোথায়? সে আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদন ভরা গলায় লীলা বললে, ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে, আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও পাশের ঘরের দিকে স্ত্রন্ত চক্ষে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে সুদীর্ঘ ছায়ার মতন কি একটা দেখা যাচ্ছে বলেই তো বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভ্রম।
উপর থেকে সমুজ্জ্বল আলোর আধার ঝুলছে। ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। বললেন, তুই ভুল দেখছিস লীলা, তুই ভুল দেখছিস মা। ও ঘরে কেউ নেই। দুই বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বললে, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার ছেড়ে দাও, আবার আমাকে নিয়ে যাবে। এমন সময় রোজাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজার ভিতরে এসেই বললে, আমি এই ঘরে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, দুষ্ট আত্মা, পিশাচ পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনই কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর উপর অত্যাচার করে বেড়ায়। ভীষণ পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত ও সন্দিগ্ধ নেত্রে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করবার মতন কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভিতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানক অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবারে সে দুই চক্ষু দেওয়ালে ঠেসান দিয়ে এলিয়ে পড়ল। রোজা মাটির উপরে আসন পিড়ি করে বসে পড়ে মন্ত্র উচ্চারণ করতে উদ্যত হল, এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভিতরে এসে ঢুকল একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে বিলম্বিত আলোটা হলো নির্বাপিত। রোজা চিৎকার করে বলল, আলো আলো, শিগগিরই শিগগিরই আর একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্ত চক্ষু। এখনই সর্বনাশের সম্ভাবনা। শিগগিরই শিগগিরই আলো আলো আলো। চন্দ্রবাবু আত্মহারার মতো এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের ওপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বলল, জ্যাঠামশাই যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই। আমি তোর সামনেই আছি মা, আমি তোর সামনেই আছি। আলোটা ও ঘরে রেখেই তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের উপরে বসিয়ে দিয়েই আবার এই ঘরে ফিরে আসবেন। এমন সময় আচম্বিত মেঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তে লীলার কণ্ঠে জাগল পরিত্রাহী চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতো মেঝের দরজার ওপরে ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ রোজা যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার ভীষণ চিৎকার ও ব্যাকুল ক্রন্ধন আরো বেড়ে উঠল, কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দোকানকে এক চুল ফাঁক করতে পারলে না। তারপরে একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকেই একটা দরজা খোলার শব্দ হলো, এবং তারপরে আকস্মাৎ খুলে গেল মেঝের ঘরের বন্ধ দরজাটা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই টাল সামলাতে না পেরে খোলা দরজার ভেতর দিয়ে ও ঘরের মেঝের উপরে পড়ে গেল হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাবার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন উঠেছিল প্রতিবাদের চাঁদ, চারিদিক করছে ধপধপ। বারান্দার তলাতে একটি ছোট্ট রাস্তা, তারপরে একটা পুষ্করিণী এবং তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণীর খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতলে তলিয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে 12 বছর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়।
এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যে সমস্ত পৃথিবীতে রক্তসাগরের ঢেউ খেলার জন্যে ধূমকেতুর মতো হিটলারের আবির্ভাব ও অন্তর্ধান। 12 বছর পরে লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু বড়লোক, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই, এবং আনন্দও এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়েছে চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে, এমন সময়ে একটি ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসা চোখে। আগন্তুক বললেন, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর মোহনপুর স্মৃতিবীণার একটি পুরাতন তার যেন নতুনভাবে বেজে উঠল অনেকদিন পরে। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞাসা করলে, আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্যে আপনি মোহনপুরে যেতে পারেন। পারিশ্রমিক যা চাইবেন পাবেন। আনন্দ সম্মতি জানালে। কবে যেতে পারেন? আগামী রবিবার। যথাসময়ে আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হল। বৈঠকখানায় বসেছিলেন মহারাজ বাহাদুর। অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের ওপরে। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত নেত্রে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখে নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজ বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন, কেন বলুন তো? আনন্দ তাড়াতাড়ি আপনাকে সামলে নিলে। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাসার দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখবার কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ। অন্ধকারে একটুখানি প্যাংলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার উপরে আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুই ধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করছে অন্ধকারের অন্ধকার। তফাতে দেখা যাচ্ছে একটা আলো। খানিক এগিয়ে আনন্দ দেখলে আলো হাত করে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরো এগিয়ে বুঝলে মূর্তিটা স্ত্রী লোকের। কাছে এসে দেখলে লীলার মূর্তি। নিজের চোখে আনন্দ বিশ্বাস করতে পারলে না। চমৎকৃত হয়ে দাঁড়িয়ে রইল, দুই চক্ষু বিস্ফারিত। লীলা নীরবে হাসলে, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বললে, লীলা? ওষ্ঠাধারে তর্জনী রেখে লীলা কথা কইতে মানা করল আনন্দকে। তারপর ইশারা করে বললে আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হল। লীলার পিছনে পিছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করলে আজও সে পড়ে আছে সেই কাপড়খানাই যা পরে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঁঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতায় শব্দ হচ্ছে না। মরে গিয়েছে পৃথিবী। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জল করলোপের কোনো শব্দ শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভেতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে প্রকাণ্ড পালঙ্ক, চারিধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে তুললে। খাটের উপরে একেবারে সিধে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজ মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। 「
পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন।